তুই বেটা ভারতে বিনিয়োগ করছিস কেন, তুই আমার দেশে বিনিয়োগ করলি না কেন? আমি কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে বলছি না, কারণ আমি সেই উপযোগী পরিবেশটা আমি আমার দেশে গড়ে তুলিনি। প্রধানমন্ত্রীকে একটা অনুরোধও করতে পারি, প্রবাসীদের জন্য একটা কল সেন্টার করেন, যাতে তারা দেশ এবং বিদেশ থেকে ওই কল সেন্টারে ফোন করে তার সমস্যাটা বলতে পারে। একটা চমৎকার সিদ্ধান্ত, বিদেশি বিনিয়োগ আনলে 1.5% প্রণোদনা। সংসদে প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তিনি ঘোষণা করলেন। কয়েকদিন আগের কথা বলি, একটু মনের কষ্টের কথা বলি। অনেকেই সেই খবরটাকে খুব গুরুত্ব সহকারে প্রচার করেছেন, কিন্তু আমার মনে খুব কষ্ট লেগেছে। এই কারণে বলা হচ্ছে যে একজন প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি ইমিগ্রান্ট, একজন অস্ট্রেলিয়া বা আমেরিকা, লন্ডন কোথাও থাকেন, তিনি ভারতে 30 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবেন। নরেন্দ্র মোদীর সঙ্গে হ্যান্ডশেক করছেন। ভদ্রলোক মুসলিম, বাংলাদেশি। তো মুসলিম বা হিন্দু সেটা বড় কথা না, বাংলাদেশি সেটা বড় কথা। কিন্তু ভারতে 30 বিলিয়ন করবেন, বাংলাদেশে করবেন না। এই বাংলাদেশের যদি তিনি মানে কি বলে ইমিগ্রান্ট হয়ে থাকেন, যদি বাংলাদেশে জন্ম হয়ে থাকে, অথবা জন্মসূত্রে বাংলাদেশি হোক না কেন, যেভাবে হোক না কেন, যেহেতু বাংলাদেশি লেখা আছে, তার তো প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করা। কিন্তু আমি আবার দোষও দেই না, এই কারণে বিনিয়োগের পরিবেশ আমরা গড়ে তুলতে পারিনি। অনেক বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী গত 15-20 বছর বা 25 বছরে দেখলাম, তো অনেকে আসার পর দেশে, আপনি বাদ দেন বিনিয়োগকারী, আমাদের সাধারণ যারা একটু পয়সা করি হয়েছে, জমি জমা কিনছে, একটু ব্যবসা বাণিজ্যের জন্য একে একটা মিল করছে, কারখানা করছে, বা একে টাকা ধার দিছে, জমি জিরাত করছে, তাদের কি অবস্থা? যেই শোনে বিদেশি, অমনি মনে করে সে টাকার কুমির। চতুর্দিকে যেখানে যায়, মানে বাসা বাড়ির নিজের স্বজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কাজের যেখানে যেখানে কাজে যাবেন, সমস্ত জায়গায় টাকা টাকা টাকা। মানে তাকে কিভাবে আরো বিপদে ফেলা যায়, কিভাবে তাকে মামলা জড়ানো যায়, কিভাবে কত রকম জটিলতা তৈরি করা যায়, সেই প্রতিবন্ধকতা তৈরি করছে। আমি অনেকবার প্রবাসী মুখ অনুষ্ঠান করতাম বাংলা বিষয়ে, আমি বলেছি যে এই প্রবাসীদের জন্য একটা বিশেষ সেল বাংলাদেশে করা দরকার, যাতে তারা অভিযোগটা করা মাত্রই অন্যদের থেকে একটু মানে তার অগ্রাধিকারটা দেওয়া উচিত। এই কারণে দেওয়া উচিত, দেখেন সে তো যখন নাকি ধরেন এখানে সে কিছুই করলো না, কিন্তু রেমিটেন্সটা তো পাঠাচ্ছে। এই যে সে টাকাটা, তার অর্থটা পাঠাচ্ছে, এটা ডলার আকারে বাংলাদেশ ব্যাংকে জমা হচ্ছে, বা বিদেশি মুদ্রা হিসাবে। এই বিদেশি মুদ্রার তো সাংঘাতিক রকম সংকট, সেই সংকটটা তারা পূরণ করছে। তাহলে আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি কেন? মুক্তিযোদ্ধা আর রেমিটেন্স যোদ্ধা। দেখেন, যোদ্ধাটা বলি যে তার কারণে উপকৃত হচ্ছে বাংলাদেশি ইকোনমি। তো সেই মানুষটা কত অসহায়, মানে দেশে আসার পর এয়ারপোর্ট থেকে শুরু করে প্রতি ঘাটে ঘাটে তাকে, এই বাংলাদেশে থাকা মানুষগুলো তো তুলনায় আরো বেশি, বাংলাদেশের মানুষগুলো যে খুব, মানে তাদের জন্য মানে জীবনযাত্রাটা বা কর্মকাণ্ড, ব্যবসায়িক, সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ড খুব সহজ তা বলছি না, কিন্তু একমাত্র প্রবাসী হওয়ার কারণে তার আরো অনেক যন্ত্রণা পোহাইতে হয়। তাহলে এই যে বিদেশি বিনিয়োগ আনবে যে প্রণোদনাও দিল, কিন্তু সুবিধাগুলো এনশিওর করলো না। কোন জায়গায় গেলে, কোথায় গেলে তার কাজগুলো খুব দ্রুত হবে, কারণ সে তো মাসের পর মাস বসে থাকবে না, সে আসবে, দ্রুত বেগে কিছু কাজ করবে, করে আবার চলে যাবে। এখানে আসার পরে এই মামলা, ওই ঝামেলা, এই চান্দাবাজি, এই সমস্ত যদি করে, তাহলে কিভাবে আসবে? আমার দেশের মানুষকে তো আমি পরবশী করে রেখে দিছি। তো এটা আমি বললাম যে ওইটা দেখে আমার জন্য বড় লজ্জা লাগলো, কিন্তু আমি খুব বলতে পারলাম না, রাগ করতে পারলাম না, অভিমান করতে পারলাম না, ক্ষোভ প্রকাশ করতে পারলাম না যে তুই বেটা ভারতে বিনিয়োগ করছিস কেন, তুই আমার দেশে বিনিয়োগ করলি না কেন? আমি কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে বলছি না, কারণ আমি সেই উপযোগী পরিবেশটা আমি আমার দেশে গড়ে তুলিনি। সুতরাং প্রণোদনা দেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু প্রণোদনাটা যাতে সে ইমপ্লিমেন্ট হয়, সে যাতে করতে পারে, নিরাপদে করতে পারে, তার নিরাপত্তাটা, সিকিউরিটিটা এনশিওর করতে হবে।
মামলা মোকদ্দমায় তার সাথে কেউ যাতে শত্রুতা না করতে পারে। কত প্রবাসী প্রতিনিয়ত ফোন করে যে ভাই আমার বাড়ির জমি দখল হয়ে গেছে, ভাই অমুকে, কিছুই করতে পারি না এই জমি। আমি তখন বলি ভাই আমি তো রাজনৈতিক কন্টেন্ট করি, পার্সোনাল বিষয়ে তো আমি এইগুলি করার ক্ষমতা আমার কিছু নাই, ভাই একটু থানায় ওসিতে বলে দেন না। ভাই ওসিকে বলে দেওয়া তো আমার কাজ না। তো যাই হোক, সে তো আর উপায় না পেয়ে আমার কাছে আসে। কিন্তু সে যদি একটা কল সেন্টার থাকে, যেমন 99-এ ইয়ে করি, তো আমি এই সুবাদে প্রধানমন্ত্রীকে একটা অনুরোধও করতে পারি যে 99-এর মতন এরকম একটা প্রবাসীদের জন্য আলাদা একটা কল সেন্টার করেন, যাতে প্রবাসীরা সেখানে ফোন করে তার যেই রাইটস গুলো, অধিকার ক্ষুণ্ণ হওয়া, যন্ত্রণা, এই যে পাসপোর্ট সহ নবায়ন করতে পারছে না, মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ফিরছে যাইতে পারছে না, অথবা ওখানে আছে আসতে পারতেছে না পাসপোর্ট জটিলতার কারণে, এই তাবৎ বিষয়গুলো যাতে অভিযোগটা দিতে পারে, এরকম একটা তাদের জন্য 99-এর বদলে আপনি ধরেন 77 করেন বা 88 করেন, একটা নম্বর দিয়ে দেখেন, বুঝতেও পারবেন যে কি পরিমাণ মানে প্রবাসীরা সমস্যার মধ্যে আছে। তাইলে সেই অনুযায়ী যার যার মিনিস্ট্রি, যার যার দপ্তরে সেখানে নির্দেশনা দেওয়া যাবে, কাজগুলো সহজ হবে। যখন প্রবাসীরা আশাবাদী হবে যে না, আমার দেশ আমাকে ভালোবাসে, আমার সমস্যা আমি জানাইছি, সাথে সাথে রেসপন্স করছে, দেখবেন যে পুরো পরিস্থিতিটা ঘুরে গেছে। তো প্রণোদনার পাশাপাশি আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অনুরোধ করছি, প্রবাসীদের জন্য একটা কল সেন্টার করেন, যাতে তারা দেশ এবং বিদেশ থেকে ওই কল সেন্টারে ফোন করে তার সমস্যাটা বলতে পারে, তার বিনিয়োগের সমস্যা, তার বাসা বাড়ির, তার জমি দখল, তার নানা মামলার হয়রানি, তারপরে বিমানবন্দরে হয়রানি, এই অভিযোগগুলি বলা একটা সুযোগ করে দেন। দেখবেন যে এইটা একটা অসাধারণ, কেউ করেনি এই কাজটা, কেউ করেনি, আপনি করে দেন। আশা করি যে প্রবাসীরা যদি বাংলাদেশকে ভালোবাসতে শুরু করে, তাহলে এই যে $30 বিলিয়ন মানে বিনিয়োগ করছে বলে ভারতে আমার যে আক্ষেপটা, সেই আক্ষেপটা আমার দেশের জনগণের, সরকারের, প্রধানমন্ত্রী সবারই দূর হবে। কারণ আমি বিশ্বাস করি অন্তত কত বলবো, 20-25 লাখ বাংলাদেশি আছে যাদের হাতে অনেক পয়সা আছে, কিন্তু সে বিনিয়োগ করার পায় না। সে যার জন্য একটার পর একটা বাড়ি কেনে বিদেশে, একটার পর একটা মার্কেট কেনে, সেটা বাংলাদেশে করে দেন। বিদেশি ওই এডিবি, ওয়ার্ল্ড ব্যাংকের চক্করে ঘুরতে হবে না। আমার প্রবাসীদের হাতে যে পরিমাণ টাকা আছে, তারা যদি মনে করে যে না, বাংলাদেশ তাকে ভালোবাসে এবং বাংলাদেশ তার সংকট সমাধানে প্রায়োরিটি দেবে, দেখবেন বাংলাদেশের ঢল নামবে, বিনিয়োগের ঢল নামবে। আমি এটা বিশ্বাস করি, মানে লম্বা অভিজ্ঞতার আলোকে আমি বক্তব্যটা দিলাম।